একটা রিয়ালিটি টিভি শোর জনপ্রিয়তা সবসময় তুঙ্গেই থাকে। এই যেমন জিমি ফ্যালনের টুনাইট শো কিংবা ভারতের কপিল শর্মা শো, এগুলোর জনপ্রিয়তা মানুষের কাছে অনেক বেশি। কিন্তু এই সব শোগুলোর যখন টিআরপি কমতে শুরু করে, তখনই শোমেকাররা ভাবতে থাকে শোয়ের টিআরপি কীভাবে ফিরে আনা যায়। সেরকমই আমেরিকায় 1977 সালে ইউবিসি নেটওয়ার্কের তরফ থেকে লেট নাইট আউলস নামে একটা শোতে হ্যালোউইন নাইটে তারা এমন কিছু অতিথিদের নিয়ে আসে যারা কিনা আত্মাদের সাথে কথা বলতে পারে আর তাদের দেখতে পারে। যে এপিসোডের নাম তারা দিয়েছে লেট নাইট উইথ দ্য ডেভিল, এবং এই এপিসোডটা করতে গিয়ে তারা এমন এক বিভীষিকাময় রাতের সম্মুখীন হয় যা কেউ কখনো প্রত্যাশাও করেনি। এরকম একটা কাহিনী নিয়ে আজকের মুভি, যেটার নাম লেট নাইট উইথ দ্য ডেভিল। মুভিটা 2023 সালে মুক্তি পেলেও এটাকে 70 দশকের ফাউন্ড ফুটেজ স্টাইলে বানানো হয়েছে। তো হ্যালো সবাইকে স্বাগতম ভয়েস অফ সিনেমাতে। সময়টা ছিল 70 দশকের আমেরিকা। দেশে চারদিকে চলছে এনার্জি ক্রাইসিস। ওই সময় খুন, ডাকাতি, লুটপাট, রায়ের ঝামেলা যেগুলো অহরহ চলতে থাকতো, এবং ঝামেলা চলাকালীন সময় ওখানে শুরু হয়েছে একটা স্যাটানিক যুগ। দেশের কোনায় কোনায় শুরু হয়ে গেছে স্যাটানিক কার্ড, যেখানে মানুষ শুরু করেছে শয়তানের পূজা এবং ব্ল্যাক ম্যাজিক করা। এই অন্ধকার দিনগুলোর মাঝে মানুষ খুঁজে পায় একটা বিনোদনের রাস্তা। 1971 সালে 4 এপ্রিলে ইউবিসি নেটওয়ার্কের তরফ থেকে টেলিভিশনে সম্প্রচার করা হয় নাইট আওয়ালস নামের লেট নাইট শো এর প্রথম এপিসোড। এবং এই শোটা যে হোস্ট করবে সে হলো শিকাগোর একজন সাবেক রেডিও অ্যানাউন্সার জ্যাক ডেলরয়। জ্যাক তার দুর্দান্ত পারফরমেন্স দিয়ে নাইট আওয়াল শোটাকে বেশ মনোরঞ্জন করে তোলে। শুধু বিনোদন হিসেবে থাকতো সঙ্গীত, স্কেচ, কমেডি এবং বড় বড় তারকাদের সাক্ষাৎকার আর নানান ধরনের গেম, যেটার মাধ্যমে জ্যাক ডেলরয় মানুষের মনে বেশ ভালোভাবেই চলে আসে। আর সময় যত যায় শোটা ততই পপুলার হয়ে ওঠে। শোটার এত জনপ্রিয়তা দেখে 1972 সালে ইউবিসির মালিক জ্যাকের সাথে 5 বছরের চুক্তি করে। প্রেস কনফারেন্সে একজন সাংবাদিক জ্যাককে জিজ্ঞেস করে, রেডিও ছেড়ে এই রিয়ালিটি শো চালু করার জন্য আপনি কি স্যাক্রিফাইস করেছেন? তবে জ্যাক এই প্রশ্নের কোনো উত্তর দেয় না। বড় বড় ম্যাগাজিনে উঠে আসে তার নাম। জ্যাকের শো এখন এতটাই পপুলার হয়ে গেছে যেটা কিনা টক্কর দিচ্ছে সবথেকে জনপ্রিয় টিভি শো দ্য টুনাইট শোকে। পরবর্তীকালে জানা যায় জ্যাকের রিলেশনশিপ সম্পর্কে। তবে এই সব কিছু সাইডে রেখে জ্যাকের সব কিছু বলতে শুধু তার স্ত্রী ম্যারিলিন পাইপার। ম্যারিলিন একজন প্রাক্তন স্টেজ অ্যাক্ট্রেস। এদের দুজনকে দেশের সবথেকে কিউটেস্ট কাপল বলা হয়। ম্যারিলিনই ছিল জ্যাকের আশা, ভরসা, অনুপ্রেরণা। তবে এর মাঝেও নাকি জ্যাকের একটা দুনিয়া আছে। ওই যে বলে না যে আপনি যতই উপরে উঠবেন ততই নিচে নামবেন। এমনও কিছু খবর শোনা গেছে জ্যাক নাকি ক্যালিফোর্নিয়ার দ্য গ্রোভ নামক একটা প্রাইভেট মেন্স গ্রুপের মেম্বার ছিল। কিছু রুমার্সে জানা গেছে রেডিওতে থাকাকালীন সময় নাকি জ্যাক এই গ্রুপের সাথে যুক্ত হয়েছে। 1800 সালে স্ট্যাবলিশ হওয়া গ্রুপটার সাথে যুক্ত হতে থাকে দেশের বড় বড় ব্যবসায়ী, বিখ্যাত সেলিব্রিটি ও পলিটিশিয়ানরা। তবে দূর থেকে দেখতে এটাকে একটা বড় লোকের সামার ক্যাম্প গ্রুপের মতো লাগলেও এই সব কিছুর আড়ালে তারা শয়তানের পূজা বা ডেভিল ওয়ার্শিপ করত। এমনটাও শোনা গেছে তারা কিছু রিচুয়াল করে নাকি মানুষের ক্যারিয়ার গড়ত এবং বহু মানুষের ক্যারিয়ার নষ্টও করত। দেখতে দেখতে নাইট আওয়াল শোর 4টা সিজন কেটে যায় আর শুরু হয়ে যায় রেটিংসের ডাউনফল। ইচ্ছাকৃত কন্ট্রোভার্সি আর অহেতুক কমেডি করেও কোনো লাভ হয় না। জ্যাক শত চেষ্টা করেও এখন আর কার্সনের শোকে টক্কর দিতে পারে না। কমতে শুরু করে টিআরপি। 1976 সালে সেপ্টেম্বরে জ্যাকের জীবনে নেমে আসে এক কালো অধ্যায়। তার স্ত্রী ম্যাডেলিন নন স্মোকার হওয়ার সত্ত্বেও লাং ক্যান্সারে আক্রান্ত হয়। যে জীবনে কখনো স্মোকই করেনি তার লাং ক্যান্সারের মতো বড় একটা রোগ কী করে হলো। যেহেতু ম্যাডেলিনের হাতে আর বেশি সময় ছিল না, তাই অক্টোবরে জ্যাক তার স্ত্রীকে নাইট আওয়াল শোতে নিয়ে আসে গেস্ট অ্যাপিয়ারেন্সেস হিসেবে, যেখানে তাদের সম্পর্কের কথা এবং তাদের জীবনের দুঃখের কথাগুলো মানুষের সাথে শেয়ার করতে পারে। তবে এটাও তো শোয়ের টিআরপি বাড়ানোরই একটা কাজ, যে জ্যাক তার মৃত্যুর শয্যায় স্ত্রীকে শোতে নিয়ে এসেছে। আর সেই রাতে নাইট আওয়াল শোর ইতিহাসে সবথেকে হাই রেটিং পাওয়া এপিসোড হয়ে যায় এটা, কারণ এর ঠিক 2 সপ্তাহ পর ম্যাডেলিন শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার স্ত্রীর মৃত্যুর পর জ্যাক সব কিছু ছেড়ে পূর্ণাবাসে চলে যায়। তার কোনো খোঁজ পাওয়া যায় না। তবে তার ঠিক 1 মাস পর জ্যাক তার শোতে ফিরে আসে। ইউএসসি জ্যাকের ফিরে আসার পোস্টার ছাপালেও মানুষজনের সেরকম আগের মতো উন্মাদনা দেখা যায় না। তবে এখানে একটা আজব ব্যাপার হলো, পোস্টারের একদম ঠিক নিচে লেখা ছিল ইউবিসির মুভি অফ দ্য উইক হেল অ্যাব্রাক্সাস। এটার পিছনে বড় একটা কারণ আছে, সেটা মুভির শেষে জানতে পারবে। তবে এবার কার্সনের শোকে টক্কর দেওয়া তো দূরের কথা, টপ 10 টিভি শোর মধ্যে তার শো নেমে গেছে 39 নাম্বার স্থানে। স্পন্সররা প্রায় সবাই মুখ ফিরিয়ে নিচ্ছে। আর একদিকে জ্যাকের চুক্তিও প্রায় শেষের দিকে। তাকে নতুন চুক্তি দেওয়া হবে কিনা সেটাও সে জানে না। তবে জ্যাক একটা জিনিস সবসময় মনে রাখে, সেটা হচ্ছে ইতিহাস সর্বদাই মনে রাখে রাজাকে।
এখন তাকে এমন কিছু করতে হবে যাতে সে আবার টপে চলে আসে। 1977 31 অক্টোবর হ্যালোউইন নাইটে ডেসপারেট থাকা জ্যাক প্ল্যান করে একটা স্পেশাল এপিসোড করার। সে ভাবে এই এপিসোড হয়তো তার ক্যারিয়ারের একটা ইউটার্ন হতে পারে। যে এপিসোডটার নাম তারা দিয়েছে লেট নাইট উইথ দ্য ডেভিল। কিন্তু এই এপিসোডে যে এক বড় বিপদকে ডেকে আনছে তা সে হয়তো কখনো কল্পনাও করেনি। তো এখন আমরা দেখতে চলেছি নাইট অল শোর 335তম অভিশপ্ত এক এপিসোড লেট নাইট উইথ দ্য ডেভিল। তো শোটা শুরু হয়ে যায়, কিছু হরর কমেডি করে প্রবেশ করে শোয়ের হোস্ট জ্যাক ডিলরয় এবং তার সাথে রয়েছে একজন এন্টারটেইনার গাস, উনি হলেন এই শোয়ের কমেডিয়ান। তো এই স্পেশাল এপিসোডে ইনভাইট করা হয়েছে কিছু স্পেশাল গেস্টদের, মিডিয়াম যার নাম ক্রিস্তু, বিখ্যাত ম্যাজিশিয়ান কারমাইকেল হেক এবং প্যারাসাইকোলজিক্যাল ডাক্তার ডক্টর জুন রস, এবং তার সাথে আসবে একটা মেয়ে লিলি। তো প্রথম গেস্ট হিসাবে ইন্ট্রোডিউস করা হয় ক্রিস্তুকে। সে একজন মিডিয়াম যে কিনা আত্মাদের উপস্থিতি বুঝতে পারে এবং তাদের সাথে কথা বলতে পারে। ক্রিস্তু তার পরিচয় দিয়ে বলে হ্যালোউইন রাতটা এমন একটা রাত যে রাতে কিনা আত্মারা অন্ধকার জগতের দরজা খুলে বেরিয়ে আসে, যার কারণে এই রাতে যত অলৌকিক ঘটনা ঘটে যায়। এবং সে এটাও বলে আজ রাতের সাথে এমন কিছু আত্মা আছে যারা কিনা খুব রিসেন্টলি মারা গেছে, তাদের আত্মা আজ কিছু অসম্পূর্ণ কাজ করতে ফিরে আসবে। ক্রিস্তু এই আত্মাদের উপস্থিতি বুঝতে পারে এবং সে বলে তার মাথা কিছুটা রেডিও ফ্রিকোয়েন্সির মতো কাজ করে। ক্রিস্তুর এখন ম্যাজিক দেখানোর পালা। তো ক্রিস্তু এখন এই সত্য উপস্থিত থাকা দর্শকদের মধ্যে কারো পরিবারের মৃত্যু আত্মার সাথে যোগাযোগ করার চেষ্টা করে। তখনই সে পিটারসন নামের এক আত্মার উপস্থিতি টের পায়। ওই সময় দর্শকদের মধ্যে একজন লোক বলে ওঠে তার স্ত্রীর নাম পিটার ম্যান। ক্রিস্তু তখন বলে তার আত্মা আমি এখন এখানে অনুভব করছি। দর্শকদের মধ্যে থাকা লোকটা বলে কিন্তু আমার স্ত্রী তো 5 বছর আগেই প্রতিবেশীর সাথে পালিয়ে গেছে। এই কথা শুনে বাকি দর্শকরা হেসে ওঠে, আর তখন ক্রিস্তুকে মানুষ একটু ভুয়া ভাবতে শুরু করে। ক্রিস্তু তখন বলে এত ক্যামেরা এবং স্টুডিও লাইটের কারণে অনেক সময় আত্মাদের সাথে কানেক্ট করা ডিফিকাল্ট হয়ে যায়। পরক্ষণে ক্রিস্তু দুজন মহিলার কাছে গিয়ে বলে এডওয়ার্ডকে। তখনই দুজন মহিলার মধ্যে একজন বলে ওঠে এডমন্ড আমার ছেলে এবং তার ডাকনাম এডি, আর পাশে বসে থাকা মেয়েটা তার বোন। ক্রিস্তু তাদেরকে জিজ্ঞেস করে এডওয়ার্ড কি রিসেন্টলি আত্মহত্যা করেছে। তারা তখন বলে 5 বছর আগে সে হঠাৎ একদিন কাউকে কিছু না বলে আত্মহত্যা করে বসে। ক্রিস্টুর কথা শুনে মহিলাটা কেঁদে ফেলে। ক্রিস্টু এই পারফরমেন্স দেখে সবাই খুশি হয়ে যায়। সবাই বুঝতে পেরেছে সে আসলেই ভূতদের সাথে যোগাযোগ করতে পারে। যখন তারা বিরতিতে যাবে করে তখনই স্ক্রিন ফ্লিকার করে ওঠে, আর হঠাৎই ক্রিস্টু মাথায় হাত দিয়ে জোরে চিৎকার করতে শুরু করে। তখন সে বলে এখানে মিনিকে কেউ চেনে, সে আমাকে একটা মেসেজ দিতে চাচ্ছে, সে অনেক কষ্টে রয়েছে, এখানে এমন কোনো অবিবাহিত পুরুষ রয়েছে যে কিনা ওয়েডিং রিং হাতে নিয়ে বসে আছে। আচমকা ক্রিস্টুর চোখের মনি উল্টে যায়, সে মাটিতে বসে পড়ে, আর হঠাৎই স্টুডিওর লাইট বন্ধ হয়ে আবার চালু হয়ে যায়। তখনই তারা চলে যায় বিরতিতে। শোয়ের বিহাইন্ড দ্য সিনে দেখানো হয় ক্রিস্টু স্বাভাবিক হয়ে গেছে। শোয়ের প্রডিউসার এটা দেখে বেশ খুশি। সে জ্যাককে বলে শোয়ের প্রথম সেগমেন্টটা দারুণ হয়েছে, ক্রিস্টু দারুণ অ্যাক্ট করেছে। তবে ক্রিস্টুকে দেখে কিন্তু মনে হচ্ছিল না সে অ্যাক্টিং করছিল। তার নাক থেকে রক্ত পড়ছে এবং দম প্রায় বন্ধ হয়ে আসছিল। তবে একটু রেস্ট নিয়ে শো আবার শুরু করা হয়। পরবর্তী গেস্ট হিসেবে ডাকা হয় কারমাইকেল হ্যাকে। কিন্তু এই ঘটনার পর ক্রিস্টুর চোখে মুখে একটা ভয়ের ছাপ আমরা লক্ষ্য করি। মাইকেল তার ক্যারিয়ার শুরুতে একজন ম্যাজিশিয়ান হিসেবে শুরু করলেও পরবর্তীতে একটা ইন্টারন্যাশনাল ফাউন্ডেশনের আন্ডারে কাজ করে, যারা কিনা সায়েন্টিফিক ইনভেস্টিগেশনের বিষয়ে প্যারানর্মাল জিনিস নিয়ে গবেষণা করে। হাউস এমিটেবল হন্টেড না এটা প্রমাণ করার জন্য সে তার কিছু বন্ধুদের চ্যালেঞ্জ দিয়ে জানায় এই ঘরে তাদের এক রাত্র কাটাতে হবে। রাত কাটালে তাদের সাথে তেমন কিছু হয়নি। মূলত তার কাজের লক্ষ্য হলো যারা এই ভূত প্রেত নিয়ে পূজা করে কিংবা তাদের সাথে কথা বলে বা তাদের অনুভব করে, তাদেরকে কারমাইকেল হেল এক্সপোজ করে। অর্থাৎ তার মতে যারা এই সমস্ত কাজ করে তারা হচ্ছে ভণ্ড আর প্রতারক। তো এইসব কথা সে ক্রিস্তুর পাশে বসেই করছে। ক্রিস্তু তো এই সমস্ত কাজই করে। এক কথা সে ক্রিস্তুকে এক্সপোজ করতে এখানে এসেছে এবং সে সেখানে সবার সামনে একটা চ্যালেঞ্জ ছুড়ে দেয়। কেউ যদি তাকে ভুল প্রমাণ করতে পারে, কেউ যদি সত্যি সত্যি ভূতকে ডেকে নিয়ে আনতে পারে, তাহলে তাকে সে 1 লাখ টাকার চেক লিখে দেবে। তখন আমরা লক্ষ্য করি ক্যামেরা আবার ফ্লিকার করে ওঠে। কারমাইকেল ক্রিস্তুর এই সমস্ত কাজকে ম্যাজিক ট্রিক্স বলে দাবি করে। সে এরকম একটা ম্যাজিক করে আন্দাজ করতে পেরেছে যে ওই মহিলার ছেলে আত্মহত্যা করেছে এবং এটা বলে সে ক্রিস্তুকে চিটার আর ফেক বলতে শুরু করে। ক্রিস্তু এই অপমান সহ্য করতে না পেরে রেগে গিয়ে মাইকেলের মুখে পানি ছুঁড়ে মারে। বেরিয়ে যাওয়ার সময় জ্যাক তাকে থামিয়ে বলে ক্রিস্তু তার শেষ রিডিংয়ে মিনি নামে কাউকে মেনশন করেছিল। আসলে সে এটা আমার ওয়াইফ ম্যাডেলিনের প্রাইভেট নেম ছিল, আর যে অবিবাহিত পুরুষের কথা বলছিল যার হাতে ওয়েডিং রিং, সে আসলে আমি। কারণ তারা আসলে কোনোদিন নিয়ম মেনে বিয়েই করেনি। এই কারণে ওই ওয়েডিং রিংটা এখনও জ্যাকের হাতেই রয়েছে। তখনই দেখা যায় ক্রিস্তুর অবস্থার অবনতি ঘটতে থাকে। সে মাটিতে পড়ে ভয়ানক কালো বমি করতে থাকে।
এই বিষয়ে হয়তো অনেকেরই ধারণা আছে যে কালো রক্ত বমি মানুষ তখনই করে যখন তার শরীরের ভিতরে কোনো আত্মা প্রবেশ করে। ব্রেকে চলে গেলে বিটিএসে দেখা যায় ক্রিস্টোর অবস্থা বেশ খারাপ এবং তাকে হসপিটালে নিয়ে যাওয়া হচ্ছে। মাইকেল তখন জ্যাককে বলে, দারুণ স্ক্রিপ্ট সাজিয়েছো, তুমি আগে থেকেই ক্রিস্টোকে এই সমস্ত তথ্য দিয়ে রেখেছো আর সে প্ল্যান মতো সবকিছু আগে থেকেই জেনে গেছে। অবশ্য রিয়ালিটি শোতে টিআরপি বাড়ানোর জন্য এটা তুমি করতে পারো, কিন্তু শোয়ের প্রডিউসার বেশ খুশি। সে জ্যাককে বলে শোটা এভাবেই চালিয়ে যাও, রেটিং 1 রাতেই চলে আসবে। তো বিরতির পর শো আবার শুরু হয়েছে। পরবর্তী গেস্ট ডক্টর জুন রসকে ইন্ট্রোডিউস করার আগে তার লেখা বই কনভারসেশন উইথ দ্য ডেভিলের বিষয়ে কিছু তথ্য দেয়। বইটা লিলি নামে একটা মেয়েকে নিয়ে লেখা। এটা বলার সময় স্ক্রিনে আবার ফ্লিক আমরা লক্ষ্য করি। ডক্টর জুন রসের রিসার্চ সেন্টার থেকে কালেক্ট করা কিছু ডিস্টার্বিং ভিডিও টেপ দেখানো হয় যে কিভাবে তারা লিলিকে খুঁজে পেয়েছে। সময়টা ছিল 1971। একটা অদ্ভুত বাড়িতে সান্ডো ডিয়াবো নামের এক লোক একটা শয়তানের পূজা করত। তার একটা ডিমন যেটার নাম ছিল অ্যাব্রাক্সাস সেটাকে আমন্ত্রণ জানায় এবং সেই বাড়িতে তারা একটা স্যাটানিক গ্রুপ বানায় যেখানে তারা অ্যাব্রাক্সাস ডিমনের চার্চ নির্মাণ করে। এই ডিমনকে জাগিয়ে তোলার জন্য তারা কিছু ভয়ানক রিচুয়াল করত। এই গ্রুপের মহিলাদের বাচ্চা জন্ম দিয়ে তারা একটা স্পেশাল ছুরি দিয়ে বাচ্চাগুলোকে বলিদান দিত, অর্থাৎ ওই শয়তানের জন্য তারা বাচ্চাগুলোকে স্যাক্রিফাইস করত। ডিয়াবো দাবি করে যে কেউ যদি এই রিচুয়ালে সচক্ষে সাক্ষী থাকে তাদের উপরে অ্যাব্রাক্সাস ডিমন ভর করবে বা তাকে পজেস্ট করবে। তাদের এই সমস্ত কার্যকলাপ বেড়ে গেলে এফবিআইয়ের কাছে এমন কিছু তথ্য আসে যে এই মানুষগুলো পথচারী মানুষদের ধরে এনে তাদের এই স্যাটানিক গ্রুপের সাথে যুক্ত করে, তাদেরকে দিয়ে এই সমস্ত কাজ করায় এবং তারা আরও বিভিন্ন খারাপ জিনিসের সাথে জড়িত রয়েছে। বিশেষ করে তারা নিষ্পাপ বাচ্চাদের স্যাক্রিফাইস করে। এরপর 1974 সালে এফবিআই তাদের ঘরের চারদিকে ঘেরাও করে ফেললে এভাবেই টানা 3 দিন তাদের সাথে লড়াই চালিয়ে যেতে হয়। তখন ওই স্যাটানিক গ্রুপের লোকেরা আর কোনো উপায় না পেয়ে চার্চে আগুন ধরিয়ে নিজেদের মেরে ফেলে। তখন তারা ওই বাড়িতে একটা 10 বছরের বাচ্চা মেয়েকে জীবিত উদ্ধার করে, যে মেয়েটার নাম ছিল লিলি এবং মেয়েটার শরীরে বিভিন্ন ক্ষতর চিহ্ন রয়েছে। মেয়েটাকে মেডিকেল টিমের আন্ডারে রাখা হলেও তার বিভিন্ন সাসপিশিয়াস আচরণে তাকে বাধ্য হয়ে মেডিকেল টিম প্যারাসাইকোলজিক্যাল ডক্টর জুন রসের কাছে পাঠিয়ে দেয়। আর এভাবেই ডক্টর জুনের সাথে সাক্ষাৎ হয় লিলি। জুলাই 10, 1976 সালে লিলির ভিতরে থাকা অ্যাব্রাক্সাস ডিমনের সাথে ডক্টর জুনের কথোপকথন টেপ রেকর্ড করা হয়। ভিডিও শেষ হতেই তারা স্টেজে ডেকে নিয়ে আসে ডক্টর জুন রসকে এবং তার সাথে লিলি। কিন্তু লিলির আচরণ কিন্তু আর বাকি 5টা মানুষের মতো ছিল না। তার আচরণ বাচ্চাদের মতো হলেও তার কথাবার্তার স্টাইল অ্যাডাল্টের মতো। লিলি আগে কখনো জ্যাকের শো দেখেনি, কিন্তু সে জ্যাকের সম্পর্কে সব কিছু জানে। সে জানে তার স্ত্রী লাং ক্যান্সারে মারা গেছে এবং ডক্টর জুন যে তাকে পছন্দ করে সেই ব্যাপারেও সে বলে দেয়। তখনই লিলি জ্যাকের দিকে অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে থাকে আর তাকে বলে, শো নিয়ে চিন্তা করো না, তুমি খুব তাড়াতাড়ি ফেমাস হতে চলেছো মিস্টার জ্যাক। তখন একটা বিরতি নেওয়া হলে বিটিএসে মেকআপ করার সময় অদ্ভুতভাবে লিলি ম্যাডেলিনের কণ্ঠস্বরে বলে ওঠে, জ্যাক, আমি কি আগের মতোই সুন্দর আছি? জ্যাক কিছুটা ঘাবড়ে যায়। ব্রেক চলাকালীন সময় জুন জ্যাকের কাছে গিয়ে বলে, লিলির আচরণ মোটেও স্বাভাবিক না, ও কাল রাত থেকে তোমার নাম নিচ্ছে, এতটা অদ্ভুত আচরণ আগে করেনি। জ্যাক এটা নিয়ে জুনকে বেশি ভাবতে না করে, কারণ লিলির এই আচরণ শোয়ের রেটিং বাড়ানোতে সাহায্য করবে এবং এখানে জ্যাক এবং জুনের অন্তরঙ্গ দেখে বোঝা যাচ্ছে তারা একে অপরকে ভালোবাসে। তখন এই প্রডিউসার জ্যাকের কাছে এসে বলে, আমার এই মাত্রই ফোন এলো, ক্রিস্টোকে অ্যাম্বুলেন্সে নিয়ে যাওয়ার সময় পথে তার মাথায় প্রচণ্ড ব্যথা অনুভব করে আর সে তখন মারা যায়। জ্যাক বলে, এটা কী করে সম্ভব? আমি তো ভেবেছিলাম এগুলোর অ্যাক্ট ছিল, তবে ভুলেও জানি এ খবর বাইরে না যায়, আর বিশেষ করে গাছ তো একদমই না। ব্রেকের পর শো আবার এয়ারে চলে আসে। প্রথমেই জুন তার প্যারাসাইকোলজিক্যাল বিষয়ে পিএইচডি করার সম্পর্কে বেশ কিছু আলোচনা করতে থাকে। মাঝখান থেকে কারমাইকেলের খোঁচা মারা মন্তব্য থাকছেই। জুন বলে সে এমন মিস্টেরিয়াস জিনিসগুলো নিয়ে গবেষণা করে যেটা সায়েন্সে কোনো ব্যাখ্যা নেই, এই যেমন টেলিপ্যাথি, টেলিকিনেসিস অথবা ডেমনিক পজেশন, যেটার উদাহরণ হচ্ছে ভূতে ধরা বা ভূত একজনের মধ্যে ভর করা, এইসব বিষয়। আর এটার পারফেক্ট এক্সাম্পল হচ্ছে লিলি, কারণ লিলিকে ডক্টর জুন 3 বছর ধরে রিসার্চ করছে আর সে জানতে পেরেছে যে লিলির ভেতরে একটা ডিমন রয়েছে যেটার নাম অ্যাব্রাক্সাস। আর লিলিকে যে স্থান থেকে তারা উদ্ধার করে নিয়ে এসেছে সেখান থেকে কিছু জিনিসপাতি নিয়ে এসেছে যেটা দিয়ে তারা রিচুয়াল করতো, এই যেমন সেই ছুরিটা, একটা কঙ্কালের মাথা আর বিভিন্ন মন্ত্র পড়ার জিনিস। লিলিকে তখন তারা জিজ্ঞেস করে, অ্যাব্রাক্সাস নামের যে ডিমনটা তোমার শরীরের ভেতরে আছে সেটা
দেখে তুমি বুঝতে পারো? লিলি বলে, আমার ভেতরে যে আছে তার নাম মিস্টার রিগাল। মিস্টার রিগাল তার যখন মন চায় সে আমার মাথার ভেতর দিয়ে ঢোকে, আবার বেরিয়ে আসে। তখনই আবার স্ক্রিন ফ্লিকার করে ওঠে আর স্টুডিওর ইনস্ট্রুমেন্ট উচ্চ স্বরে ডিস্টার্বিং সাউন্ড করতে শুরু করে। তখন এই সামনে থাকা কাচের কাপগুলো ফেটে যায়, একটা ইলেকট্রিক শর্ট সার্কিট হতে থাকে সেখানে। এবং যখন কাচের কাপগুলো ভেঙে যাচ্ছিল তখন ওখানে থাকা একটা আয়নায় একটা মহিলার অবয়ব দেখা গিয়েছিল। মাইকেল তখন সাউন্ড বক্সের পাওয়ার প্লাগ খুলে আর অবশেষে ডিস্টার্বিং নয়েজটা বন্ধ হয়। মাইকেলের মতে এই সব কিছু ব্যাক স্টেজের কার্যকলাপ। লিলি তখন বলে এই সব কিছু মিস্টার রিগেলের কাজ এবং এই মুহূর্তে সে আমাদের মাঝে উপস্থিত রয়েছে। জ্যাক লিলিকে মিস্টার রিগেলকে শোতে ডেকে নিয়ে আনতে বললে জুন বাধা দেয়, কারণ এর জন্য দরকার প্রপার সেট আপ, আর যেটা এই মুহূর্তে নেই। একটা আত্মাকে ডেকে আনতে হলে একটা প্রপার জায়গা লাগে, এটা খুব বিপজ্জনকও হয়ে উঠতে পারে। কিন্তু জ্যাক খুব ভালো করে জানে এরকম আত্মাকে যদি সত্যি সত্যি শোতে ডেকে নিয়ে আনা হয় তাহলে শো এর পপুলারিটি অনেক বেড়ে যাবে। মাইকেল ওইদিকে বলে আমার 1 লাখ টাকার চেক রেডি আছে, আর দর্শকদেরও ডিমান্ড, তারা মিস্টার রিগেলকে শোতে দেখতে চায়। ওইদিকে লিলি ও জুনের কাছে আবদার করে মিস্টার রিগেলকে শোতে আনার জন্য, তাই না চাইতেও জুন রাজি হয়ে যায়। তবে সে কিছু শর্ত দেয়, যেমন স্টুডিওতে থাকা সকল মানুষদের তাদের সাথে কোঅপারেট করতে হবে। এরই সাথে নেওয়া হয় ছোট্ট একটা বিরতি। জুনকে দেখা যায় সে প্রচণ্ড নার্ভাস, কারণ সে জানে এটা কোনো সহজ কাজ হবে না, অনেক বড় বিপদ হয়ে যেতে পারে। ওইদিকে লিলিকে বেশ খুশি মনে হচ্ছে আর তাকে চেয়ারের সাথে বেঁধে রাখা হয়, কারণ তার শরীরের ভিতরে একটা শয়তান ভর করতে যাচ্ছে। এদিকে গাছ জ্যাককে এ ব্যাপারে সতর্ক করে। সে বলে আমরা যেটা পারি না সেটা কেন করতে যাব, এটা অনেক বিপজ্জনক একটা কাজ। একটা শয়তানকে স্টেজে নিয়ে আনা চারটিখানি কথা না। আর আমি জেনে গেছি ক্রিস্টির সাথে কি হয়েছে, এটা হয়তো ওই শয়তান মিস্টার রিগেলেরই কাজ। কিন্তু জ্যাক এসব শুনতে রাজি না, কারণ তার চোখে শুধুমাত্র পপুলার হওয়া, আর যেভাবেই হোক না কেন এই শোটাকে দাঁড় করাতেই হবে আগের মতো। বিরতি শেষ করে শো এয়ারে চলে আসে। কনভারসেশন উইথ দ্য ডেভিল শুরু করার আগে জুন দর্শকদের উদ্দেশ্যে বলে আপনারা এখন যা দেখতে চলেছেন তা দেখে দয়া করে কেউ চিৎকার করে উঠবেন না, এবং যে যে স্থানে বসে আছে সবাই সেখানেই বসে থাকুন আর ঘটনা উপলব্ধি করতে থাকুন আর আমাদের কোঅপারেট করুন। আর কিছুক্ষণ বাদে লিলির আচরণ বদলাতে শুরু করে। তার গলার ভয়েস চেঞ্জ হয়ে এক পুরুষের গলায় পরিবর্তন হয় এবং চেয়ারে বাঁধা অবস্থায় ভয়ানক আচরণ শুরু করে। তার মুখে আমরা বিভিন্ন ক্ষত হওয়ার দাগ দেখতে পাই। তার চেহারাটাও কিছু পাল্টে গেছে। একটা রিয়ালিটি টিভি শোতে এই প্রথমবার ওখানে উপস্থিত থাকা দর্শকরা এসব কিছুর সাক্ষী হচ্ছে। ডক্টর জুন তাকে জিজ্ঞেস করে এই জগতে তার আসার উদ্দেশ্য কী। তখনই আমরা বুঝতে পেলাম এই আত্মাটা একটা বিশেষ কারণেই এখানে এসেছে। আর তখন লিলি জ্যাকের দিকে তাকিয়ে বলে আবার দেখা হয়ে ভালো লাগলো। জ্যাক কথাটা শুনে কিছুটা অনুপস্থিত হয়ে যায়, একটু অবাকও হয়। এখানে দেখা যায় এই আত্মাটা ম্যাডেলিনের হয়ে কথা বলতে থাকে। লিলি ভয়ানক কণ্ঠে বলে ওঠে কি জ্যাক, ভুলে গেলি আর এত তাড়াতাড়ি? আমরা লম্বা গাছের নিচে একসাথে কত সময় কাটাতাম। ও এখন তো ভুলে যাবি, কারণ তুই নতুন সঙ্গী যে পেয়েছিস। জুন এসব কিছু বুঝতে পেরে লিলিকে ফেরত আসতে বলে। তখনই লিলির ভেতরে থাকা আত্মাটা বলে এখন তো আমাকে চলে যেতে বলবি, কারণ তোরা দুজন পেছনে পেছনে কি করবি সেটা বুঝি আমি জানি না। কি ভাবছিস এগুলো আমি চুপচাপ সহ্য করব? আর এই সঙ্গে লিলির ভেতরে থাকা অ্যাব্রাসাক্স জ্যাক আর জুনকে বিভিন্ন নোংরা কথা বলে কটাক্ষ করতে থাকে। তখনই জুন ওকে থাপ্পড় মেরে চুপ করাতে গেলে পলকের জন্য আমরা অ্যাব্রাক্সাস ডিমনকে দেখতে পাই। জুন ডিমনকে শান্ত করার জন্য কিছু মন্ত্র পড়তে থাকে। তখন দেখা যায় স্টুডিওর চারিদিকে একটা ইলেকট্রিক তরঙ্গের মতো এদিক থেকে ওদিক চলে যায় আর চেয়ারে থাকা অবস্থায় লিলি হাওয়ায় ভেসে ওঠে। তবে পরক্ষণে আবার সব কিছু শান্ত হয়ে যায়, পুরো পরিবেশ থমথমে হয়ে যায়। জ্যাক তখন বলে সুপ্রিয় দর্শক, এই প্রথমবার কোনো রিয়ালিটি টিভি শোতে আমরা ডেমনিক পজিশন দেখতে পেয়েছি। আমরা আজ ইতিহাসের সাক্ষী হয়েছি। এর জন্য আমরা চলে যাচ্ছি আরও একটি ছোট্ট বিরতিতে। বিহাইন্ড দ্য সিনে দেখা যায় ব্যাকস্টেজে সবাই হতবাক হয়ে তাকিয়ে আছে। মাইকেল এখনও এই সব কিছু বিশ্বাস করে উঠতে পারছিল না। জুন জ্যাককে জিজ্ঞেস করে ওই লম্বা গাছের সাথে তোমার কি সম্পর্ক। আর এদিকে স্পন্সর থেকে ফোন আসতে শুরু হয়ে গেছে। এদিকে গাছ এসবে মোটেও খুশি না। সে বলে এর থেকে বড় ক্ষতি হওয়ার আগে এটা এখনই থামানো উচিত। আপনাদের কি খেয়াল নেই কিছুক্ষণ আগে একজন প্রাণে মারা গেছে, কিন্তু শো এর প্রডিউসার তাকে গালি দিয়ে বলে তুই নিজের কাজে কাজ রাখ, বেশি কথা বললে চাকরি থেকে বের করে দেবো। তখনই প্রডিউসার জ্যাকের কাছে এসে বলে এই মুহূর্তে প্রচুর স্পন্সরদের থেকে কল আসছে আর তোমাকে একটা বড় শোয়ের ইন্টারভিউতে ডাকা হয়েছে। জ্যাক শুনে খুব খুশি হয়ে যায়। আরেকদিকে রেটিংও বেড়ে চলেছে, তো এখনও তো শোটাকে শেষ করা বাকি আছে। প্রডিউসার শোটাকে পুরো দমে চালিয়ে যেতে বলে। ব্রেকের পর শুরু হয়ে যায় শো। জ্যাক সোজাই লিলিকে প্রশ্ন করে যে তুমি ঠিক আছো কিনা।
লিলি বলে একদমই ঠিক আছে এবং তার জন্য এটা ঘুম থেকে জেগে ওঠার মতো ছিল। মাইকেল তখন বলে ওঠে, ওকে এবার থামো, যথেষ্ট হয়েছে এই নাটক। আমি সবাইকে চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি ওরা দুজনে এতক্ষণ যা করেছে এই সব কিছু ছিল একটা হিপনোটাইজ। ওরা তোমাদের সবাইকে হিপনোটাইজ করে বোকা বানিয়েছে। এখানে কোনো ধরনের ডেমনিক পজেশন হয়নি। তখন সেটা সবাইকে প্রমাণ করার জন্য হিপনোটিজম করে দেখাবে। এজন্য সে গাছকে নিজের ভলেন্টিয়ার বানায়। গাছ তখন মজার ছলে বলে, মাইকেল আর যাই করো আমার ঘাড়টা অন্তত মটকে দিও না। মাইকেল বলে, শুধু তোমার কেন, এখানে থাকা সবার ঘাড় মটকাবো এখন আমি। এরপর শুরু হয়ে যায় হিপনোটিজম। মাইকেল গাছ সহ সবাইকে তার ঘড়ির দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকতে বলে। কিছু মিনিট এরকম চলার পর মাইকেল গাছকে বলে, শুনেছি তোমার একটা ফোবিয়া আছে, সেটা হলো তুমি কেঁচো অনেক ভয় পাও। গাছ তখন বলে, তুমি কি করে জানলে? গাছ এই ব্যাপারটা সিরিয়াসলি না নিলে হাসি তামসা করতে থাকে। তখনই মাইকেল হাতের তুলি বাজালে গাছ পুরোপুরি হিপনোটাইজ হয়ে যায়। হঠাৎ শুনতে পায় একটা অদ্ভুত আওয়াজ তার কানে ভেসে আসছে। তখনই গাছের প্রচণ্ড গরম লাগতে থাকে। সে কোটটা খুলে বসতেই মাইকেল বলে, গাছ তোমার গলার পাশে কাটা জায়গা থেকে কে যেন বের হচ্ছে। তখনই দেখা যায় গাছের গলার এক পাশ ফুটো হয়ে আছে আর সেখান থেকে বের হচ্ছে একাধিক কেঁচো। গাছের পুরো শরীরে চুলকানি শুরু হতে থাকে। গাছ তখন ভয় নিজের পেট ছিঁড়ে ফেলতেই বেরিয়ে আসে পচে যাওয়া অনেকগুলো কেঁচো। এই দৃশ্য দেখে জ্যাক, জুন, ওখানে উপস্থিত থাকা সব দর্শক ভয়ে কাঁপছে, কিন্তু লিলি এসব দেখে হেসেই চলেছে। মাইকেল হাতের একটা তুলি বাজাতেই সবার ঘোর কাটে, দেখে কিছুই হয়নি, গাছ একেবারে সুস্থ। জ্যাক অবাক হয়ে বলে, মাইকেল এখানে এইমাত্র কি হলো? মাইকেল বলে, আমি যা এখন করলাম সেই সেম কাজটাই জুন আর লিলি মিলে করেছে, মানে হিপনোটাইজ করেছে আর আমাদের সবাইকে বোকা বানিয়েছে। তো মাইকেলের মুখে এখন জয়ের হাসি। সে প্রমাণ করতে পেরেছে যে হিপনোটাইজ করেও মানুষকে কিভাবে বোকা বানানো যায়। জ্যাক তখন ক্যামেরাম্যানকে ভিডিওটা রিওয়াইন্ড করে দেখাতে বলে যে আসলেই মাইকেল সত্যি বলছে না মিথ্যা, কারণ মানুষকে হিপনোটাইজ করতে পারলেও ক্যামেরাকে তো আর হিপনোটাইজ করা যায় না। ভিডিও ক্লিপটা চেক করলেই দেখা যায় মাইকেল সত্যি বলছে, কারণ এরকম কিছুই ক্যামেরায় ধরা পড়েনি। গাছের শরীর থেকে কিছুই বের হয়নি, সে এমনি এমনি এসব করছিল। তারা দর্শকদের জিজ্ঞেস করলে জানতে পারে যে কয়েকজন দর্শক এমনও ছিল যারা হিপনোটাইজ হয়নি বা তারা কিছুই দেখেনি। জুন তখন বলে, আমি কাউকে হিপনোটাইজ করিনি, না লিলিকে না দর্শকদের। মাইকেল তখন বলে, বাস অনেক হয়েছে, আর মিথ্যে কথা বলার দরকার নেই, সব কিছু প্রমাণ হয়ে গেছে। লিলি তখন জ্যাকের কাছে বলে, তাহলে ডেমনিক পজেস করার ভিডিও ক্লিপটাও দেখানো হোক। জুন তখন ভিডিও দেখতে চায় না এবং সে লিলিকে নিয়ে চলে যেতে চায়। তখন লিলি তার হাত ধরে রিকোয়েস্ট করে, সে বলে, আমাদের দর্শকদের প্রমাণ করতে হবে যে আমরা মিথ্যে বলছি না। আর তারা ভিডিও ক্লিপটা চেক করতেই দেখে লিলির সাথে যে সমস্ত কাজ হয়েছে, মানে তার চোখে মুখে যে একটা শয়তানের ছাপ দেখা গিয়েছিল, তারপরে সে চেয়ার নিয়ে হাওয়ায় ভেসে উঠেছিল এবং ইলেকট্রিক একটা তরঙ্গের মতো চারদিক থেকে এপাশ ওপাশ করছিল, সব কিছুই ক্যামেরায় বন্দি হয়েছে। শুধু তাই নয়, একটা অদ্ভুত জিনিস লক্ষ্য করা যায়, সেটা হচ্ছে ক্যামেরা কিন্তু বারবার গ্লিচ হচ্ছিল এবং লিলি যখন জ্যাকের সাথে কথা বলছিল তখন দেখা যায় ম্যাডেলিনের আত্মা জ্যাকের পেছনে দাঁড়িয়ে আছে। এটা দেখে জ্যাক হতবাক হয়ে তাকিয়ে থাকে। মাইকেল এখনও এটাকে এডিটের কার্যকলাপ বলছে। সে বলে, এই সব কিছু তোমরা এডিট করে আগে থেকেই সাজিয়ে রেখেছো। তখনই দেখা যায় লিলির শরীর থেকে বিদ্যুৎ প্রবাহ হচ্ছে এবং পুরো স্টুডিও লাইট আপ ডাউন করতে থাকে। লিলি তার দু হাত থেকে বিদ্যুৎ পুরো স্টুডিওতে ছড়িয়ে দিতে থাকে। তখনই গাছ তার সামনে এসে কিছু মন্ত্র পড়তে শুরু করে আর তার দিকে তাকিয়ে গাছের ঘাড় 180 ডিগ্রি ঘুরিয়ে মেরে ফেলে। তখনই আমরা লিলির শরীরের ভেতরে ম্যাডেলিনের আত্মার আবছা ছায়া দেখতে পাই। এক ভয়ানক চিৎকারের সাথে তার শরীর দুখণ্ড হয়ে বেরিয়ে আসে অ্যাব্রাক্সাস ডিমন। জুন মন্ত্র পড়ে কন্ট্রোল করার চেষ্টা করলে তার গলায় থাকা নেকলেসটা দিয়ে তাকে হাওয়ায় উঠিয়ে নেকলেস দিয়ে জুনের গলা ছিঁড়ে ফেলে। মাইকেল আর কোনো উপায় না পেয়ে তার কাছে থাকা 1 লাখ টাকার চেক বের করে শান্ত করার চেষ্টা করে। তখনই সেই অ্যাব্রাক্সাস ডিমন মাইকেলের শরীর ভেতর থেকে জ্বালিয়ে তাকে মেরে ফেলে। দূরে বসে এই ভয়ানক দৃশ্য দেখে যাচ্ছে জ্যাক আর স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে। প্রডিউসার কোনো রকম জ্যাককে টেনে স্টুডিও থেকে বের করে আনে। টিভির সিগন্যাল অফ হয়ে গেলে এক পলকের জন্য আমরা অ্যাব্রাক্সাস ডিমনের আবছা ছায়া দেখতে পাই। এরপর দেখানো হয় জ্যাকের কিছু মেমোরি, যেটাতে বোঝা যায় আসল রহস্য কী। জ্যাক যখন তার ক্যারিয়ার প্রথম শুরু করে তখনই সে তার ইলিট গ্রুপ নামক এক গ্রুপে জয়েন করে। তখন এই গ্রুপটা নিয়ে বেশ সমালোচনা চলছিল যে এই গ্রুপটা মানুষের ক্যারিয়ার গড়ে তোলে এবং এই ক্যারিয়ার গড়ে ওঠার জন্য তাকে এমন কিছু একটা স্যাক্রিফাইস করতে হবে যেটা তার লাইফে সবথেকে গুরুত্বপূর্ণ জিনিস হবে। বরং জ্যাক আর কিছু না, সে তার ওয়াইফ
ম্যারিলিনকে স্যাক্রিফাইস করে শুধুমাত্র তার ক্যারিয়ার উপরে নিয়ে যাওয়ার জন্য। আর আপনাদের মনে আছে হয়তো যে পেপারেও ছাপা হয়েছিল যে নন স্মোকার হওয়ার সত্ত্বেও ম্যাডেলিনের কী করে লাং ক্যান্সার হলো। আর লিলি যখন অ্যাব্রাক্সাস ডিমনের দ্বারা পজেস হয়েছিল তখন ম্যাডেলিনের কণ্ঠস্বরে বলেছিল, জ্যাক তোমার মনে আছে আমরা ওই লম্বা গাছের নিচে কত সময় পার করেছি? আর এখানে লম্বা গাছ বলতে জ্যাক ক্যালিফোর্নিয়ার রেড ওর জঙ্গলে গিয়েছিল যেখানে তারা এই সমস্ত কাজ করে। ঠিক ওই গাছের নিচে জ্যাক ম্যাডেলিনের জীবন বাজিয়ে রেখেছিল তাদের কাছে। মানে যখন জ্যাক তার ক্যারিয়ারের ডাউনফল খাওয়া শুরু করবে তখন ম্যাডেলিনকে তার জীবন দিতে হবে। ঠিক তাই হয়। জ্যাক যখন ইউবিসির সাথে 5 বছরের চুক্তি সাইন করে তখন এক সাংবাদিক তাকে জিজ্ঞেস করেছিল যে এত বড় হওয়ার পিছনে আপনি কি স্যাক্রিফাইস করেছেন, কিন্তু ওই সময় জ্যাক কোনো উত্তর দেয়নি। নাইট আওয়াল শোয়ের পোস্টারের নিচে লেখা ছিল হেল অ্যাব্রাক্সাস, যেটা ছিল ওই স্যাটানিক গ্রুপের স্লোগান। তখন জ্যাক তার ভীষণে বিছানায় শুয়ে থাকা অসুস্থ ম্যাডেলিনকে দেখতে পায়। ম্যাডেলিন মৃত্যুর যন্ত্রণায় কষ্টে তাকে বলছে, জ্যাক তুমি নাম্বার 1 হওয়ার জন্য তাদের কাছে গিয়েছিলে, তারা তোমাকে বলেছিল বড় কিছু বলিদান রাখতে, তুমি জানতে তারপরে তুমি এটা করলে। জ্যাক তখন বলে সে জানতো না যে এর পরিণতি এতটা ভয়াবহ হবে। ম্যাডেলিন তখন বলে এখন তুমি আমাকে এই মৃত্যুর যন্ত্রণা থেকে মুক্তি দাও। তখনই দেখা যায় পাশের টেবিলে রাখা সেই রিচুয়ালের ব্যবহার করা ছুরিটা দিয়ে জ্যাক ম্যাডেলিনের পেটে ঢুকিয়ে দেয়, আর এতেই তার ঘোর কাটে এবং দেখা যায় সে লিলিকে মেরে ফেলেছে। জ্যাক ভয়ে আটকে ওঠে, দেখে তার পাশে মরে রয়েছে জুন, মাইকেল, গাস এবং ক্যামেরাটা অন রয়েছে। ভয়ার্থ জ্যাক বুঝতে পেরেছে যে তার পাপের ফল এখন সে ভুগছে। তখনই শোনা যায় পুলিশ গাড়ির সাইলেন্সের আওয়াজ, আর এখানেই শেষ হয় এই মুভি। তো মুভিটা এবার একটু ক্লিয়ার করে বলি, জ্যাক যখন ইউবিসির সাথে ডিল সাইন করে এর আগে কিন্তু দ্য ইলিট গ্রুপ নামক সেই স্যাটানিক গ্রুপের সাথে জ্যাক জয়েন করে। সেখানে জ্যাক নিজে উপরে ওঠার জন্য মানে নিজের ক্যারিয়ার উপরে তোলার জন্য একটা বলিদান রাখে। এর সাথে শয়তান অ্যাব্রাক্সাস জ্যাকের সাথে একটা ছলনা করে। সেটা হচ্ছে জ্যাক যখন ইউবিসির সাথে কন্ট্যাক্ট সাইন করে তখনই কন্ট্যাক্টে আসলে জ্যাক নিজের জন্য না বরং অ্যাব্রাক্সাস জীবনের প্রচার করার জন্য হয়েছে। এই জন্যই তো নাইট আওয়াল শোয়ের পোস্টারের নিচে হেল অ্যাব্রাক্সাস লেখাটা ছিল। আর শত টপে চলে যায়, কিন্তু এখানে ছিল শয়তানের একটা ছলনা। সেটা হচ্ছে এটার স্থায়িত্ব ছিল অল্প কিছু, মানে যখনই জ্যাকের শো ডাউনফল খাওয়া শুরু করে তখনই তারা জ্যাকের স্যাক্রিফাইস করা ওয়াইফকে টার্গেট করে আর জ্যাকের শো আস্তে আস্তে নিচে নামতে শুরু করে। আর ওই স্যাটানিক গ্রুপের মেম্বাররা ইচ্ছে করে নিজেদের বলিদান দিয়েছে শুধুমাত্র অ্যাব্রাক্সাস ডিমনের জন্য। তারা নিজেদের চার্চ ইচ্ছে করে পুড়িয়ে ফেলেছে। তারা অ্যাব্রাক্সাস ডিমনের আত্মা 10 বছরের একটা ছোট্ট মেয়ে লিলির ভিতরে ভর করে দেয়, আর তারা ইচ্ছে করে লিলিকে ওখানে রেখে যায় যাতে তাদের পরবর্তী টার্গেট সফল হয়। আর সেই মতো তারা সফল হয়েছেও। এটা ছিল তাদের সম্পূর্ণ একটা লং টার্ম প্ল্যান। আর মনে আছে ক্রিস্টু কি বলেছিল? সে বলেছিল হ্যালোউইন রাতে শয়তান আত্মারা নিজেদের অসম্পূর্ণ কাজ করতে ফিরে আসে। সেটাই হয়েছে। এবং সে যে কারণে মিনি নামের আত্মার উপস্থিতি টের পায় সেটা হচ্ছে কারণ শোতে তো ব্যাকস্টেজে অনেক আগে থেকেই লিলি বসেছিল। লিলির মধ্যে ছিল ম্যাডেলিনের আত্মা। আর জ্যাক যেহেতু ম্যাডেলিনের আত্মাকে অ্যাব্রাক্সাসের হাতে স্যাক্রিফাইস করে দিয়ে এসেছে, সেই কারণে অ্যাব্রাক্সাস ইচ্ছে মতো ম্যাডেলিনের আত্মাকে ব্যবহার করেছে। আর বারবার যে স্ক্রিন ফ্লিকার করছিল এটার মানে ম্যাডেলিনের আত্মা অর্থাৎ অ্যাব্রাক্সাস ওখানে অনেক আগে থেকেই উপস্থিত ছিল, সেটা বারবার ইঙ্গিত দেওয়া হচ্ছিল। তো পুরো বিষয় এটা দ্বারা সেটা হচ্ছে ডিয়াবোর স্যাটানিক গ্রুপ মানুষের সাথে প্রতারণা করে, যেমনটা তারা জ্যাকের সাথে করেছে। জ্যাক যেরকম ক্যারিয়ার উপরে তোলার জন্য ম্যাডেলিনকে স্যাক্রিফাইস রাখে, কিন্তু যখনই জ্যাকের শো ডাউনফল খেতে শুরু করে তখনই ছলনা শুরু হয়ে যায় এই অ্যাব্রাক্সাস ডিমনের। মানে স্যাটানিক গ্রুপের মেম্বাররা ইচ্ছেকৃত ওই লিলির মতো ছোট্ট মেয়ের উপরে এই অ্যাব্রাক্সাস ডিমনকে ভর করে দেয়, জানি পরবর্তীতে এই লিলির মেয়েটা পরবর্তীতে জ্যাকের শোতে এসে এরকম করতে পারে। আর সেম কাজটাই হয়েছে, মানে শুধু জ্যাকের সাথে না, তারা এরকম অন্যান্য অনেক মানুষের সাথেই করে। অন্য মানুষের উপরে এই অ্যাব্রাক্সাস ডিমন ভর করে আর তাদের সাথে ছলনা করে। তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। জানি না কতদূর গুছিয়ে বলতে পেরেছি বা যতটুকু পেরেছি আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওর সাথে।